এটার আরেকটাও নাম আছে, এই রেটরিক শব্দটার আরেকটাও শব্দ দিয়ে আমরা বুঝতে পারি রেটরিকের শব্দটা, সেটা হচ্ছে ফিগার্স অফ স্পিচ। ফিগার্স, FIGURES, ফিগার্স অফ স্পিচ। স্পিচ মানে ভাষা, আর ফিগার্স মানে রূপ, কিছু কিছু অংশ বা কিছু স্টাইল, ঠিক আছে। ফিগার্স অফ স্পিচ বা রেটরিক বা রেটরিক্যাল ডিভাইসেস, এইটার এই ফ্রেজটার বা এই শব্দটার মানেটা হচ্ছে ভাষার অলংকার। স্পিচ, স্পিচ বলতে ভাষা, ভাষার অলংকার। এবার এখানে দুজন লেডি আছে, একজন ইরা আর একজন দেখতে পাচ্ছি তার নাম প্রিয়া। তো ইরাই বলো প্রথমে, যেহেতু প্রিয়া এইমাত্র জয়েন করলো, যে তুমি কি কোনো গহনা পরো, এবং গহনা যদি পরো বা অন্য কোনো মহিলাকে গহনা পরতে দেখো, তাহলে সেটা কি বলতে পারবে তুমি যে কেন মহিলারা সাধারণত গহনা পরে? সে সৌন্দর্যের জন্য অলংকার পরে। রাইট। মানুষ নিজেকে সুন্দর করে তোলার জন্য গয়না পরে সাধারণত, মানে আমাদের সমাজে সাধারণত মহিলারা গয়না পরতে ভালোবাসে বা পরে, কিন্তু এখন অনেক পুরুষ মানুষরাও হাতে আংটি, গলায় চেন, বা কানে, অনেক অনেক পুরুষ মানুষরাও কানে দুল পরে ইত্যাদি। অনেক জাতির মধ্যেও কানে দুল পরাটা একটা একটা রীতি, একটা রেওয়াজ। তো গহনা যে কোনো কারণ, যে কোনো ধরনেরই হোক না কেন, আমরা সেটাকে পরি নিজের সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য। সৌন্দর্য বাড়ানোর পেছনে কারণটা হচ্ছে যে আমরা চাই যে আমাদেরকে যেন সমাজে নোটিস করা হয়, আমাদেরকে যেন সমাজ চিনতে পারে, আমাদেরকে, আমাদের ওপর যেন সমাজের নজর থাকে। সমাজ বলতে যেখানে আমরা যাচ্ছি, বেরোচ্ছি, কলেজে যাচ্ছি বা কোনো পার্টিতে যাচ্ছি, বিয়ে বাড়িতে যাচ্ছি বা শপিং করতে যাচ্ছি, তো আমরা সেজেগুজে, আমরা অলংকার পরে, আমরা গয়না পরে রাস্তায় যাই, যাতে আমাদের লোকে নোটিস করতে পারে। ঠিক সেরকমই কবিতা, গদ্য যে লিখছে, সেও চায় যে ওই লেখাটাকে যেন নোটিস করা হয়, মানে না হলে তো লিখে কোনো লাভ নেই। আমি কবিতা লিখলাম কিন্তু সেটা কেউ পড়লো না বা সেটা পড়ার যোগ্য হলো না, তাহলে সেই কবিতা লেখাটা সময় নষ্ট করা ছাড়া কিছুই নয়, তাই না? তো কবিরাও যখন কোনো জিনিস লিখছেন, তখন কিন্তু লিখছেন এই কারণে যাতে লোকের দৃষ্টি আকর্ষিত করতে পারে। তাই জন্যই রেটরিক, তাই জন্যই রেটরিক্যাল ডিভাইসেস ব্যবহার করা হচ্ছে, তাই জন্যই ফিগার্স অফ স্পিচ ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে ফিগার্স অফ স্পিচ ব্যবহার করার পেছনে কারণ, যে কেন ফিগার্স অফ স্পিচ আমরা পড়ছি, কেন রেটরিক্যাল ডিভাইসেস আমরা পড়ছি, কেন ভাষার অলংকার আমাদেরকে পড়তে হবে। ভাষার অলংকার পড়তে হবে যাতে ভাষার যে মার প্যাঁচ, এবার 4 বছর বা 3 বছর তোমরা যতদিন ধরে মানে ইংলিশ লিটারেচার পড়বে, সেই ততদিন ধরে কিন্তু তোমাদের এই ভাষার মার প্যাঁচটা বোঝার জন্য এই রেটরিক্যাল ডিভাইসেস বা এই ফিগার্স অফ স্পিচের ব্যবহারটা লাগবে করতে। যারা একটু পরে জয়েন করছো তাদের কোনো অসুবিধা নেই, আমি খুব একটা স্ট্রিক্ট নই জয়েন করার কনটেক্সটে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি ইউজুয়ালি ডট যখন ক্লাসের টাইম তখনই আমি শুরু করার চেষ্টা করি, কোনো কোনো সময় আমারও দেরি হতে পারে, কিন্তু চেষ্টা করো যে একটু ঠিক সময়ে জয়েন করার, যাতে কিছু জিনিস মিস না হয়ে যায় তোমার।
যারা পরে জয়েন করো। যাই হোক, এমন কিছু মিস করোনি, আমি জাস্ট, হ্যাঁ ফিরদৌস কিছু বলছো? যদি কিছু বলতে চাও তাহলে ক্লিয়ারলি বলো, তোমার আওয়াজটা খুব একটা আসলো না, পেলাম না। যাই হোক, তো যেটা আমি বলছিলাম যে আহ, কেন আমরা ফিগার্স অফ স্পিচ শিখবো, কেন আমরা রেটরিক্যাল ডিভাইসেসের ব্যাপারে শিখবো, কারণ আমরা যাতে ভাষার মার প্যাঁচগুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে কবি কি বলতে চাইছে। সেইটা খুব সহজ ভাষায় অনেক সময় লেখা থাকবে না কবিতার মধ্যে বা গদ্যের মধ্যে। তো আমাদের এই যে ট্রেনিংটা হবে, আমাদের যে নলেজটা আমরা পাবো রেটরিক্যাল ডিভাইসেসের উপরে, সেই নলেজটা নিয়ে কিন্তু আমরা ভাষার মারপ্যাঁচের মধ্যে দিয়ে শব্দের যে মানেগুলো কবি বলতে চাইছে সেগুলোকে আমরা বুঝতে আমাদের সুবিধে হবে। ঠিক আছে? এবার তোমরা একটা জিনিস লিখে নিতে পারো, এটা জাস্ট একটা মানে ফর্ম্যালিটি হিসেবেই লিখতে পারো, কারণ এখান থেকে ডাইরেক্টলি প্রশ্ন যতদূর আমার ধারণা আসবে না। আসতেও পারে, এমন নয় যে আসবেই না, কিন্তু সাধারণত তোমাদের যে ধরনের প্রশ্নগুলো আসবে সেটার একটা এক্সাম্পল তোমাদের গ্রুপে দেওয়া হয়েছে। এই বছরে যে কোয়েশ্চেনটা এসছিল সেইটা তোমাদের গ্রুপে দেওয়া রয়েছে। তো সেইখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। রেটরিক থেকেও যে কোয়েশ্চেনটা এসছে সেই ধরনের কোয়েশ্চেনই আমরা এক্সপেক্ট করব। কিন্তু আমাদের সুবিধার্থের জন্য, যেহেতু আমরা জিনিসটাকে প্রথমবার দেখছি, প্রথমবার শিখছি, আমাদের সুবিধার্থের জন্য আমরা একটা ডেফিনেশন লিখে নেব যে ফিগার্স অফ স্পিচ বা রেটরিক্যাল ডিভাইসেস বা রেটরিক কথাটার মানেটা কি। তো তোমরা লিখে নিতে পারো। আর হ্যাঁ, আর একটা জিনিস যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে ক্লাসটা, যেটা অনলাইন ক্লাস হবে বা অফলাইন ক্লাস হওয়ার সময়ও, আমি সবসময় চেষ্টা করব যে ক্লাসেসগুলোকে রেকর্ড করে নেওয়ার। এবং এই মুহূর্তে ক্লাসটা আমি রেকর্ড করছি, এটা আমি ইউটিউবে দিয়ে দেবো, লিঙ্কটা তোমাদের গ্রুপে আমি শেয়ার করব। তোমরা যদি কোনো জিনিস মিস করে যাও, কোনো জিনিস আবার শুনতে চাও, অফকোর্স আমাকেও ডাইরেক্টলি মেসেজ করে নিতে পারো যে কোনো একটা জায়গা যদি না বুঝে থেকে থাকো, অথবা তোমরা ওই লিঙ্কটায় গিয়ে দেখে নিতে পারো যে এই ক্লাসে কি হয়েছিল। ঠিক আছে? এনিওয়ে, আপাতত তোমরা একটা জিনিস লেখো যেটা আমি তোমাদেরকে বলছি। আশা করি তোমাদের খাতা পেন তোমাদের সঙ্গেই আছে, যদি না থাকে তাহলে ঝটপট নিয়ে নাও, কারণ আমি আমার ক্লাসে এটাই চাইবো যে তোমরা সবসময় নোটস নাও, কারণ এই নোটসগুলো পরবর্তীকালে তোমাদের আনসার্স তৈরি করতে সুবিধে হবে, তোমাদের পরবর্তীকালে বুঝতে সুবিধে হবে। তোমরা চাইলে নোটস গুলো বাংলায় বা ইংরাজিতে, যেটাতে তোমাদের সুবিধে, তোমরা নিতে পারো। আর চাইলে তোমরাও রেকর্ড করে নিতে পারো নিজের মতন করে যে আমি কি কি বলছি, দরকার পড়লে আবার সেটাকে শুনে মেন পয়েন্টসগুলো তোমরা বুঝে যাবে। এনিওয়ে, তো ডেফিনেশনটা হচ্ছে রেটরিকের, এরকম করে লিখতে পারো, হোয়াট হোয়াট ইজ আ রেটরিক্যাল ডিভাইস। এই প্রশ্নটা আশা করছি আসবে না তোমাদের কোয়েশ্চেনে কোনোদিনও, কিন্তু যদি আসে তাহলে এইটা আমরা লিখতে পারি। এবং তোমরা লক্ষ্য করেছো হয়তো যে তোমাদের একটা অনেক বড় পিডিএফ দিয়েছি আমি গ্রুপে। ওই পিডিএফটা অ্যাকচুয়ালি হচ্ছে রেটরিকের বইয়ের একটা স্ক্যান। সেটার কিছু কপি আমার ধারণা লাইব্রেরিতেও আছে, তোমাদের কলেজ লাইব্রেরিতেও আছে, কিন্তু আমার ধারণা তোমরা এখনো লাইব্রেরি কার্ড পাওনি বলে লাইব্রেরি অ্যাক্সেস করতে পারবে না বা বই তুলতে পারবে না। লাইব্রেরি কার্ডটা অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা করিয়ে নাও, যাতে তোমরা লাইব্রেরি থেকে বই তুলতে পারো। খুব বেশি বই নেই, কিন্তু যেটুকু আছে তোমাদের কাজের বই আছে। ঠিক আছে? আর তাই জন্য আমি আগের থেকে তোমাদের বইটা গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছি। এটা তোমাদেরই একজন সিনিয়রের স্ক্যান করা। তো এই বইটার মধ্যেও এক্স্যাক্টলি যে ডেফিনেশনটা আমি বলছি সেইটা এই বইতেও তোমরা পেয়ে যাবে যদি পিডিএফটা খুলে দেখো। আর না হলে এইটা
লিখে রাখতে পারো নিজেদের কাছে। আমি ইংরাজি এবং বাংলা দুটোতেই বলছি, দুটোই জিনিস তোমরা লিখে নেবে। আর যদি নেটওয়ার্ক ইস্যুজের জন্য, কানেকশনের জন্য, বা আমার কথা বলার ধরন বা আমার ইংরাজি বা আমার বাংলায় কোনো ধরনের কোনো অসুবিধে কিছু ফেস করো, তাহলে আনমিউট করে বলতে পারো সমস্যাটা, বা মেসেজে বলে দিতে পারো যে এইটা সমস্যা হচ্ছে বা এটা শুনতে পাওনি। কারণ অনেক সময় এরকম হতেই পারে যে কানেকশনে কিছু সমস্যা হবে। ঠিক আছে, তো লেখো হোয়াট আর রেটরিক্যাল ডিভাইসেস। এটা প্রশ্ন, হোয়াট আর রেটরিক্যাল ডিভাইসেস। রেটরিক্যাল ডিভাইসেস বলতে কি বোঝো? লেখো, rhetorical devices or rhetorical devices or figures of speech means such a use means such a use of language that the reader's attention, reader apostrophe s, reader's attention is directed, reader's attention is directed towards WORDS, towards the text. Full stop. Rhetorical devices help rhetorical devices help foreground, FOREGROUND, FORE, ground, GROUND, foreground. Rhetorical devices help foreground the reader's attention in the text. Reader's attention in the text. ফুল স্টপ। এবার এই যেটা বললাম, যে ডেফিনেশনটা বললাম, সেটার বাংলাটা কি হয় তোমরা নিজেদের মতন করে লিখতে পারো, বা আমি যেটা বলছি সেটাও লিখতে পারো। রেটরিক্যাল ডিভাইসেস অথবা figures of speech, rhetorical devices অথবা figures of speech যে কোনো লেখাতে পাঠকের মনোসংযোগ করতে
সাহায্য করে। যে কোনো পাঠকের মনোসংযোগ করতে সাহায্য করে। আচ্ছা, এবার একটা কথা আমি এখানে ব্যবহার করলাম, সেটা হচ্ছে ফোরগ্রাউন্ডিং। ফোরগ্রাউন্ডিংটা ইংরাজি শব্দের হিসেবে আমি ব্যবহার করলাম। ফোরগ্রাউন্ডিং কথাটার মানেটা হচ্ছে কোনো পাঠকের, কোনো রিডারের অ্যাটেনশনটা, মনোযোগটা কোনো টেক্সটের মধ্যে, কোনো পোয়েমের মধ্যে, কোনো স্টোরির মধ্যে আটকে রাখার জন্য একটা খুঁটির মতন ভাবতে পারো জিনিসটাকে, বা একটা আংটার মতন ভাবতে পারো। যেমনভাবে ধরো এখন বর্ষাকাল, তোমাদের মধ্যে অ্যাটলিস্ট ছেলেরা হয়তো ছিপ দিয়ে মাছ ধরতে যায়। তো ছিপ দিয়ে মাছ ধরতে গেলে যে বড়শিটা লাগে আর কি, যেখানে মাছের মুখটা আটকে যায়, তো সেই আটকে যাওয়ার যে যন্ত্রটা, অভিযানটা, সেইটাই হচ্ছে রেটরিক্যাল ডিভাইসেস, সেটাই হচ্ছে ফিগার্স অফ স্পিচ। এবার এতক্ষণ যে কথাগুলো আমি বললাম, এইটাতে কারোর কোনো যদি অসুবিধে হয়, কারোর যদি বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে সেটা বলতে পারো যে কোনো একটা জায়গায় বুঝতে পারোনি, কোনো একটা শব্দ বুঝতে পারোনি, সেটা বলতে পারো, যে কেউ বলতে পারো। কারণ আমি বকে যাব আর দেখা গেল যে তোমরা বুঝতে পারলে না, তাতে কোনো লাভ নেই। আমি প্রত্যেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে জিজ্ঞেস করার চেষ্টা করব যে কোনো অসুবিধে হলো কিনা বুঝতে, বা কোনো জায়গা আবার যদি চাও আমি রিপিট করে দেবো। এবার যদি তোমরা সবাই বলো যে বুঝেছো, বা তোমরা যদি কোনো উত্তর না দাও, তার মানে আমি এটা বুঝবো যে তোমরা বুঝেছো, কিন্তু আমি পরের ক্লাসেই হয়তো তোমাদেরকে প্রশ্ন করব। যারা এই ক্লাসে আছো তাদের সবাইকেই আমি পরের ক্লাসে হয়তো প্রশ্ন করব যে কি বুঝলে বলো। যদি না বলতে পারো, কিছুই নয়, কামড়ে খামচে তো দেবো না, কিন্তু বলবো যে কেন তখন প্রথম দিনই কেন বলনি, বা প্রথম ক্লাসেই কেন বলনি, যে বোঝা যায়নি। ঠিক আছে? তো রেটরিক্যাল ডিভাইসেস, ফিগার্স অফ স্পিচ, ভাষার অলংকার কাকে বলে, কি কাজ তার, সেইটা আমি বললাম। তোমরা আশা করি লিখেছো। স্যার, হ্যাঁ, হ্যালো বলো। স্যার, আমি একটা কথা বলি স্যার, আর একটা একটা উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, উদাহরণ দেব। একটা হ্যাঁ, উদাহরণ দেব। উদাহরণ হচ্ছে খুব মানে একদম প্রথম যে ফিগার অফ স্পিচটা আমরা পড়ব, ফিগার্স অফ স্পিচ 7 ধরনের হয়। সেই 7টার আবার অনেকগুলো পার্ট আছে। তোমাদেরকে আমি একটা পিপিটি, একটা প্রেজেন্টেশন পাঠিয়েছি গ্রুপে, সেইটা যদি তোমরা দেখো তাহলে জিনিসটা বুঝতে পারবে। কিন্তু উদাহরণের কথা যদি বলতে হয়, ধরো অনেক সময় তোমরা এখন কলেজে এসেছো স্কুল থেকে, অনেক রকমের স্বাধীনতা তোমরা পাচ্ছ, অনেক রকমের স্বাধীনতা তোমরা পাবে। অনেক রকমের স্বাধীনতা বা অনেক রকমের যে বদলটা হবে আর কি, সেই বদলের মধ্যে আর একটা বদল এটাও হতে পারে যে তোমাদের একে অপরকে পছন্দ অপছন্দ হওয়ার একটা ব্যাপার হবে, এটা প্রেম প্রেম ব্যাপার আসবে। স্পেশালি সাহিত্যের ছাত্রছাত্রীদের মধ্যে এটা থাকে, এটা প্রেম প্রেম ব্যাপার। স্পেশালি এরকম একটা সিজন, বৃষ্টি পড়ছে, হাওয়া চলছে, তো মানুষের প্রেম পেতেই পারে আর কি। যেমন আমাদের তেষ্টা পায়, ঘুম পায়, তেমনি প্রেমও পায় আর কি। তো অর্পণের উত্তর দিতে গিয়ে, ধরো অর্পণের কোনো মহিলাকে পছন্দ হয়েছে, কোনো মেয়েকে পছন্দ হয়েছে, তো অর্পণ তাকে তার সৌন্দর্য নিয়ে কোনো কথা বলছে। তো অর্পণ বলছে যে তোমার চোখগুলো গোলাপের মতো। যে মহিলাকে সে পছন্দ করছে, যে মেয়েকে সে পছন্দ করছে, সে বলছে, অর্পণ তার সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে বলছে যে তোমার
চোখগুলো গোলাপের মতো। তো এই যে প্রশংসাটা হলো, এইখানে একটা ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। কি ফিগার অফ স্পিচ? এইখানে সিমিলি বলে একটা ফিগার অফ স্পিচ, একটা রেটরিক্যাল ডিভাইস ব্যবহার করা হয়েছে, যেখানে সিম্পলি এটা বলা যেত যে তোমার চোখ খুব সুন্দর, সেটা না বলে প্রশংসা করতে গিয়ে একটা ভাষার অলংকার ব্যবহার করা হলো, সেটা হলো যে তোমার চোখ গোলাপের মতো। মানে গোলাপ সাধারণত সুন্দর হয়, তো ওই সৌন্দর্যটাকে বোঝানোর জন্য ডাইরেক্টলি না বলে, লিটারালি না বলে, অর্পণ ফিগারেটিভলি বলল, মানে রেটরিক্যাল ডিভাইসটাকে ব্যবহার করল, ভাষার অলংকারটাকে ব্যবহার করল। তো অর্পণ বুঝতে পারলে এক্সাম্পলটা? যে হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এবার যদি তুমি কোনো মেয়ের প্রশংসা করো তাহলে বলবে তোমার চোখ গোলাপের মতো, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, কিন্তু তার বাবার চোখ আবার গোলাপের কাঁটার মতনও হতে পারে। স্যার, তো বাবাকে বলবো না স্যার। হ্যাঁ, সেটাই সাবধান থাকতে হবে আর কি। তো আর কারোর কোনো সমস্যা এই ফার্স্ট ডেফিনেশন বা প্রথম যে জিনিসটা আমি তোমাদের কাছে ইন্ট্রোডিউস করছি, তাতে যদি কারোর কোনো সমস্যা থাকে, উদাহরণ আরও যদি দরকার লাগে, আমি আর একটা উদাহরণ অবশ্যই দেব যাতে আরও জিনিসটা ক্লিয়ার হয়। আমি সিমিলির উদাহরণ দিলাম, যেটা একটা ফিগার অফ স্পিচ। আমি অন্য উদাহরণও দেবো, কিন্তু তার আগে আমি জানতে চাই যে তোমাদের কোনো জায়গায় যেটুকু বললাম সেইটুকুতে কোনো অসুবিধে আছে কি? কারণ আমি পরে জিজ্ঞেস করবো, আবার তোমাদেরকেই জিজ্ঞেস করবো, হয়তো পরের ক্লাসেই জিজ্ঞেস করবো যে কি বুঝলে, কি লিখলে। ওকে, তো যেহেতু তোমরা উত্তর দিচ্ছ না, নাই তোমরা ঘুমিয়ে পড়েছো, আর নাই তোমরা বুঝে গেছো, তো আর একটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। এবার যে ফিগার অফ স্পিচটা ব্যবহার করব, এবার যে ভাষার অলংকারটা ব্যবহার করব, সেটার নাম হচ্ছে মেটাফার। মেটাফার সিমিলির মতনই একটা ফিগার অফ স্পিচ, একটা ভাষার অলংকার। যেমন অর্পণ বলল, বা অর্পণ বলতে পারে যে কোনো এক মহিলা, কোনো এক মেয়ের চোখ গোলাপের মতো। ও এটাও বলতে পারে যে অমুক মেয়েটি একটি গোলাপ, she is a rose. Instead of saying her eyes are like roses, one can say, একজন বলতে পারে এটা, যে সে একটা গোলাপ, সেই মেয়েটি একটি গোলাপ। মানেটা একই দাঁড়াচ্ছে মোটামুটি। চোখের তুলনা গোলাপের পাপড়ি বা গোলাপের কুঁড়ির সাথে করা হচ্ছিল ফার্স্ট এক্সাম্পলে। সেকেন্ড এক্সাম্পলেও একটা তুলনা হচ্ছে, একটা কম্প্যারিজন হচ্ছে, কিন্তু এইখানে এবার মেয়েটিকেই গোলাপ বলা হচ্ছে। বা যদি আরও এটাকে একটুখানি চেঞ্জ করে যদি বলি, যে হার আইজ আর রোজ, হার আইজ আর রোজেস, এখানে আমি বলতে চাইছি তার চোখগুলো গোলাপ ফুলের মতো। এবার একটা সময় একটা জায়গায় আমি লাইক কথাটা ব্যবহার করলাম, লাইক শব্দটা ব্যবহার করলাম, আর একটা এক্সাম্পলে আমি লাইক কথাটাকে বললাম, কিন্তু দুটো ক্ষেত্রেই চোখের সাথে গোলাপের তুলনা হচ্ছে। সিমিলিতেও হলো আর মেটাফারেও হলো। এই যে তুলনা করাটা, এটা খুব আকচার দেখা যায় মানে সাহিত্যে। এই তুলনাত্মক যে ব্যাপারটা, সেটা সাহিত্যে খুবই কমন, এবং এই কমন ফিগার্স অফ স্পিচগুলোকেই আমাদেরকে কবিতার মধ্যে থেকে আইডেন্টিফাই করতে হবে, এক্সপ্লেন করতে হবে যে কেন এইখানে এই ফিগার অফ স্পিচটা ব্যবহার হয়েছে, বা আমি যে বলছি যে এইখানে সিমিলি আছে বা এইখানে মেটাফার আছে, সেটা আমাকে প্রমাণ করতে হবে যে কেন ওইখানে ওই সিমিলি বা ওই মেটাফারটা রয়েছে, ঔচিত্যটা কি। ঠিক আছে? তো
ফিগার্স অফ স্পিচ হলো ভাষার অলংকার, যেটার সাহায্যে আমরা ভাষাটাকে আরো সুন্দর করে তুলি, যাতে ওই ভাষাটার প্রতি পাঠকের, রিডারের অ্যাটেনশনটা পাওয়া যায়। ইম্যাজিন করো যে তোমরা ট্রেনে বাসে যাতায়াত করো, আর অনেক সময় তোমরা হকারদের ডাক শুনতে পাও, যারা বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছে। তোমাদের কি মনে হয় যে ওরা কি আমাদের মতন সাধারণ ভাষায় কথা বলতে পারে না? মানে ওরা কি চা যে ধরো বিক্রি করছে, সে কি সাধারণভাবে বলতে পারে না যে চা খাবেন দাদা, এরকম করে বলতে পারে না? অবশ্যই বলতে পারে, কিন্তু ওরকম করে বললে যতজন ওদের প্রতি মনোযোগ দেবে, তার থেকে বেশি লোকজন মনোযোগ দেবে যদি ওরা যেভাবে বলে সেইভাবে চাটাকে যদি বিক্রি করে, বা যে কোনো অন্য জিনিস যে হকাররা বিক্রি করে, তারা গলাটাকে একটুখানি বিকৃত করে নেয় বা অন্যরকম করে নেয়, যাতে আমাদের অ্যাটেনশনটা তাদের প্রতি যায়। লিটারেচারও তাই। লিটারেচার ডাইরেক্টলি কোনো কথা বলা থেকে এটা পছন্দ করে, লিটারেচারে এটাই নিয়ম, সাহিত্যের এটাই নিয়ম, যে ডাইরেক্টলি কোনো কথা বলার থেকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে যদি কথাটা বলা হয়, তুলনা করা হয়, কোনো ধরনের অন্যভাবে প্রেজেন্ট করা হয়, প্রেজেন্টেশন করা হয় কোনো একটা আইডিয়ার, তাহলে কিন্তু লোকে বেশি খাবে, ওটা লোকে বেশি পছন্দ করবে। কারণ সোজাসাপটা ভাষা তো আমরা সবাই সবসময় শুনছি, একটুখানি আলাদা হলে আমাদের সেই জিনিসটার দিকে মনটা যায়। সমান সমান সব সময় এক ঘেয়ে জিনিসটা থেকে আমাদের মনটা এমন একটা জিনিসের দিকে আকৃষ্ট হয়, যেটা ওই একঘেয়ে থেকে একটুখানি আলাদা, একটুখানি পৃথক। ঠিক আছে? নাও, অ্যাজ আই সেড, রেটরিক বা ফিগার্স অফ স্পিচ টোটাল 7 রকমের আছে, 7 টাইপস। ঠিক আছে? 7 রকমের আমি তোমাদেরকে যে পিপিটিটা দিয়েছিলাম, সেই পিপিটিটা যদি তোমাদের কাছে থাকে, তাহলে সেইটা এই মুহূর্তেই তোমরা চেষ্টা করতে পারো একবার দেখতে, বা যদি না থাকে তাহলে আমি মুখে মুখে বলছি, তোমরা মিলিয়ে নিতে পারো। প্রথম যে ফিগার্স অফ স্পিচটা রয়েছে সেটা হচ্ছে সিমিলি। প্রথম যে ফিগার অফ স্পিচটা রয়েছে সেটা হচ্ছে সিমিলি, SIMILE, সিমিলি। সিমিলির মধ্যে 4 রকম ভাগ আছে, 5 রকম ভাগ আছে অ্যাকচুয়ালি। Simile has 5 different types of figures of speech within it. 5টা রকমের figures based on similarity আছে। ঠিক আছে? প্রথমটাই হচ্ছে figures based on similarity। সিমিলি কথাটা আমি ভুল বললাম। সিমিলিটা সিমিলারিটির মধ্যে একটা পার্ট। তাহলে প্রথমটা হচ্ছে ফিগার্স বেসড অন সিমিলারিটি, সমান সমান কিছু একটা ব্যাপার, কিছু একটা একই ধরনের জিনিস হবে, এরকম একটা ব্যাপার। এবার সেটার মধ্যে টোটাল 5টা ফিগার্স অফ স্পিচ আছে। প্রথমে হচ্ছে সিমিলি, তারপর মেটাফর, 3 নম্বরে অ্যালেগরি, 4 নম্বর প্যারাবল, আর 5 নম্বর ফেবল। এটাকে মনে রাখার একটা ফর্মুলা বা একটা সহজ উপায় হতে পারে এটা, যেভাবে আমি মনে রাখার চেষ্টা করি। তোমরা যদি তোমাদের মেসেজটা দেখো, তাহলে আমি একটা জিনিস লিখছি। দেখো, তোমাদের মানে এই মিটিংয়ের মেসেজে একটা শব্দ লিখলাম,
প্রথম চারটে অক্ষর আমরা খুব ভালোই চিনি, স্প্যাম। আশা করি তোমরা সবাই এই শব্দটার ব্যাপারে জানো, স্প্যাম। এমন কেউ আছো যে এই শব্দটা চেনো না, স্প্যাম শব্দটা প্রথমবার শুনছো? এটা ইমেলে একটা ফোল্ডার থাকে, সেই ফোল্ডারে যত রকমের হাবিজাবি ইমেল, সেগুলো সব আমরা স্প্যামে পাঠিয়ে দিই। বা স্প্যাম হচ্ছে কোনো ধরনের কোনো অ্যাডভার্টিসমেন্ট করা, কেউ টাকা চাইছে, কেউ টাকা দিচ্ছে, এরকম উল্টোপাল্টা অনেক ইমেল আসে আর কি আমাদের। তো সেগুলো সব চলে যায় হচ্ছে স্প্যামে। তো স্প্যাম শব্দটা তোমাদের সবারই জানা আছে, কিন্তু এইখানে যে শব্দটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে স্প্যামের পরে একটা এফ আছে। দেখো 5টা অক্ষর, 5টা অক্ষরকে আমরা এক্ষুনি ডিকোড করে দিতে পারি। এস ফর সিমিলি, SIMILE, সিমিলি। P for parable, A for allegory, M for metaphor, আর F for fable। এটার মধ্যে সবথেকে দুটো গুরুত্বপূর্ণ ফিগার অফ স্পিচ হচ্ছে সিমিলি আর মেটাফর। প্যারাবেল, ফেবেল, অ্যালেগরি এগুলো আমরা শিখবো, অবশ্যই শিখবো, কিন্তু সিমিলি আর মেটাফর হচ্ছে সব থেকে বেশি জরুরি আমাদের কাছে শেখার জন্য। কারণ এটাই সব থেকে বেশি, মানে এই দুটো ফিগার অফ স্পিচ প্রচুর মাত্রায় সাহিত্যে ব্যবহার হয়। মানে বলতে পারো পুরো সাহিত্যটাই হয়তো এই মেটাফর আর সিমিলির ওপরে দাঁড়িয়ে, এতটাই গুরুত্বপূর্ণ। তো সিমিলি আর মেটাফরটা আমরা প্রথমেই বোঝার চেষ্টা করব, প্রথমেই দেখে নেব, তারপরে অ্যালেগরি, প্যারাবেল, ফেবেল এগুলো আমরা শেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখি সিমিলি কাকে বলে। সিমিলি হলো এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে দুটো আলাদা আলাদা জিনিসের মধ্যে একটা তুলনা করা হয়। দুটো আলাদা আলাদা জিনিস, তাদের মধ্যে একটা তুলনা করা হয় একটা শব্দ ব্যবহার করে। সেটা হচ্ছে দুটো শব্দ ব্যবহার করে, একটা হচ্ছে লাইক আর অ্যাজ। এই দুটো শব্দ সিমিলির মধ্যে থাকে। কি কি? লাইক, LIKE, যেমন এই ফেসবুক লাইক, সেরকম লাইক অ্যাকচুয়ালি ওটা নয়, বাট আমি কানেক্ট করছি আর কি, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। লাইক মানে ওটার মতো, অ্যাজটাও আমরা তাই জন্যই ব্যবহার করি, ওটার মতো, ঠিক আছে? তো সিমিলি হলো এমন একটা ফিগার অফ স্পিচ, এমন একটা রেটরিক্যাল ডিভাইস যেটা ব্যবহার করা হয়, যেটার মধ্যে দিয়ে দুটো একদম পৃথক পৃথক জিনিস, দুটো একদম আলাদা আলাদা জিনিসের মধ্যে একটা তুলনা করা হয়। যেমন ধরো অর্পণ যে উদাহরণটা চাইলো, সেই উদাহরণটা দিতে গিয়ে আমি তোমাদেরকে বললাম যে কোনো এক কবি হয়তো এই কথাটা বলছে যে কোনো এক মহিলাকে প্রশংসা করতে গিয়ে বলছে যে হার আইজ, তার চোখ, হার আইজ আর লাইক রোজেস, তার চোখ দুটি ফুলের কুঁড়ি বা গোলাপের কুঁড়ি, গোলাপের পাপড়ি বা গোলাপের মতো। এইখানে আমরা দেখতে পাচ্ছি সিমিলির এক্সাম্পল। সিমিলি কি? সিমিলি is a figure of speech which is used to compare two different things with the words like and as. এই দুটো জিনিসের মধ্যে, যে দুটো জিনিসের মধ্যে তুলনা করা হচ্ছে, সেই দুটো জিনিসের মধ্যে কিন্তু কোনো মিল নেই। মানে তোমরাই ভেবে দেখো যে গোলাপের সাথে চোখের কোনো মিল আছে কি? Is there any similarity between eyes and rose? মানে প্র্যাকটিক্যালি যদি ভাবো, আর চোখ, গোলাপ,
দুটো বেশ আলাদা জিনিস, মানে তাদের মধ্যে আমরা খুব একটা সবসময় মানে লিটারালি আমাদের চলতি ভাষায়, দৈনন্দিন ভাষায় আমরা কিন্তু কোনো মানে কোনো সমান জিনিস খুঁজে পাই না, একই রকমের জিনিস খুঁজে পাই না। কিন্তু কবি নিজের ইমাজিনেশন ব্যবহার করে, কবি নিজের কল্পনা শক্তি ব্যবহার করে দুটো জিনিসের মধ্যে একটা তুলনা করছে। এখানে একটা পয়েন্ট অফ সিমিলারিটি কিন্তু আছে, দুটো আলাদা আলাদা জিনিস ঠিকই, কিন্তু কোনো একটা জায়গায় একটা ছোট সিমিলারিটি আছে, একটা ছোট এক রকমের ব্যাপার আছে, সেটা হচ্ছে সৌন্দর্য, চোখের সৌন্দর্য আর গোলাপের সৌন্দর্য। এই সৌন্দর্য পয়েন্টটাকে রেখে গোলাপ আর চোখ এই দুটোর মধ্যে একটা তুলনা করা হয়েছে। সিমিলির এই ব্যাপারটা যদি না বোঝো তাহলে বলো, আমি তাড়াহুড়ো করব না, কারণ আমাদের কাছে কিছুটা সময় তো আছেই। তাই জন্য আমি চাইবো যে এই জিনিসটা, এই যে রেটরিক বা এই যে ফিগার্স অফ স্পিচের ব্যাপারটা, সেটা তোমাদের খুব ভালোভাবে তোমরা বোঝো, কারণ এটা যতদিন লিটারেচারে আছো ততদিন কাজে লাগবে, বা লিটারেচারের বাইরেও কাজে লাগবে, সেটা আলাদা ব্যাপার, সেটা পরে বলবো। বলো, কারোর কোনো অসুবিধা? আরেকবার স্যার বলে দিন। সিমিলি হলো এমন একটা ফিগার অফ স্পিচ, এখনই লিখতে হবে না, আমি তোমাদের লিখিয়েও দেবো। সিমিলার ফিগার অফ এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে দুটো একদম পৃথক পৃথক, দুটো একদম আলাদা জিনিসের মধ্যে একটা তুলনা করা হয়। কোথায় চোখ আর কোথায় গোলাপ, তাই তো অর্পণ? দুটো জিনিস তো একদম আলাদা, তো যোগাযোগ করে দেওয়া হয়। হ্যাঁ, দুটো জিনিস একেবারে আলাদা, কিন্তু তাদের মধ্যে একটা যোগাযোগ করিয়ে দেওয়া হচ্ছে, একটা তুলনা করা হচ্ছে। এবং তুলনার কিন্তু একটা পয়েন্ট আছে, যে গোলাপও আমাদের দেখতে, মানে বেশিরভাগ সময় গোলাপ দেখতে আমাদের সুন্দর লাগে, এবং চোখটাও সুন্দর, তাই জন্য কবি গোলাপের সাথে চোখের তুলনা করছে। ঠিক আছে অর্পণ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। না বুঝতে পারলে বলবে, কিন্তু যতক্ষণ না বুঝছো ততক্ষণ আমি বোঝানোর চেষ্টা করব বিভিন্নভাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, আর কারোর কোনো সমস্যা সিমিলি নিয়ে, সিমিলির ব্যাপারটা নিয়ে? SIMILE, সিমিলি। যদি বুঝতে কোনো অসুবিধে হয় তাহলে বলতে পারো, কোনো একটা পয়েন্ট মিস হয়ে গেছে, কিছু সমস্যা হয়েছে, বলতে পারো। আর যদি ধরো মনে হচ্ছে যে লজ্জা লাগছে এখানে বলতে, লোকে কি ভাববে যে আমি জানি না ইত্যাদি, এরকম কোনো কথা নেই। তোমরা এখানে শিখতে এসছো, না জানাটাই স্বাভাবিক, না বুঝতে পারাটাই স্বাভাবিক। বুঝে যাওয়া একবারেই বা কোনো প্রশ্ন না করার মানেটা হচ্ছে যে তোমরা ইন্টারেস্টেড নও, নাই তোমাদের ভয় লাগছে, লজ্জা লাগছে। ঠিক আছে, যদি ভয় আর লজ্জা দুটোই লাগে তাহলে আমাকে ইন্ডিভিজুয়ালিও জিজ্ঞেস করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার গ্রুপেই দেওয়া রয়েছে, সেই গ্রুপ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, করে জিজ্ঞেস করতে পারো যে আপনার ক্লাসে এই জিনিসটা আমি বুঝতে পারি, তখনও আমি যতটা সম্ভব, আমার পক্ষে যতটা সম্ভব আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, তাহলে সিমিলির ব্যাপারটা হলো, আমি আরো কিছু উদাহরণ দিচ্ছি সিমিলি। একটা তো বললাম যে ইয়োর আইজ আর লাইক রোজেস, আর একটা উদাহরণ দিতে পারি, দ্য ফোন স্ক্রিন ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট। অনেক সময় কি হয়, আমাদের ফোনের যে ব্রাইটনেসটা থাকে সেটা অনেকটা বেড়ে যায় না কোনো কারণে, চোখে লাগে তখন। তো এইখানে কবি হয়তো বলার চেষ্টা করছে যে ফোনের যে ব্রাইটনেসটা সেইটা সূর্যের মতন অতি তীক্ষ্ণ,
সূর্যের আলোর মতন, সূর্যের আলো যেমন তীক্ষ্ণ চোখে লাগে, তেমনি মোবাইলের যে ব্রাইটনেসটা সেটিংটা করা রয়েছে সেটাও অনেক তীক্ষ্ণ। ঠিক আছে, তো সিমিলিতে আবার কোথায় মোবাইল কোথায় সূর্য, কিন্তু কবির কল্পনায় মোবাইলের ব্রাইটনেস আর সূর্যের ব্রাইটনেসের মধ্যে একটা তুলনা করা হচ্ছে, তাই জন্য এইখানে সিমিলি রয়েছে। আর এবারে এই এই এক্সাম্পলে আমি কিন্তু অ্যাজ ব্যবহার করলাম, লাইক ব্যবহার করিনি। ওকে, এবার তোমাদের জন্য প্রশ্ন। আমি যাকে হোক একজনকে প্রশ্ন করব, সেই আনমিউট করে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন করা মানে এটা নয় যে ভয় পাওয়ার কিছু আছে বা লজ্জা পাওয়ার কিছু আছে, নাই জানতে পারো। আবার বলছি, তোমরা শিখতে এসছো, না জানা না বোঝাটাই স্বাভাবিক। এক দুবার বোঝাতে হবে, এক দুবার আলোচনা করতে হবে। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমি তোমাদেরকে বললাম যে সিমিলি যখন তোমরা ব্যবহার করবে বা যখন তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, চিহ্নিত করতে হবে যে কোনটা সিমিলি, তখন সেটার খুব সহজ উপায় হচ্ছে যে লাইক আর অ্যাজ এই কথা দুটো, এই শব্দ দুটো যদি ওই লাইনের মধ্যে থাকে, তাহলে আমরা বুঝে যাব যে ওইখানে সিমিলি আছে। এবার আমি একটা সেন্টেন্স তোমাদেরকে বলছি, আমি মেসেজেও লিখে দিচ্ছি। সেই সেন্টেন্সটা তোমরা বলো যে এইখানে কোনো সিমিলি আছে কি নেই। হ্যাঁ, অর্পণ কিছু বলছো? স্যার বলছিলাম ওই দুটো শব্দই থাকতে হবে না একটা শব্দ থাকলেই হবে? যে কোনো একটা। ঠিক আছে। ওকে, তাহলে সেন্টেন্সটা তোমরা লিখতেও পারো, আমি মেসেজেও লিখছি, তারপরে আমি বলছি। এটা মেসেজে লিখলাম আর আমি বলছি, আই লাইক রেড রোজেস। আই লাইক সিমিলি আছে। সিমিলি আছে, ইরা বলছে সিমিলি আছে। বৃষ্টি, আমি জানি না তোমার BRISTE লেখা, তো আই থিঙ্ক তোমার প্রনাউন্সিয়েশন বৃষ্টি হবে। আমার মনে হয় নেই। তোমার মনে হয় নেই। ফিরদৌস? নেই। নেই। প্রিয়া? প্রিয়া? সৌমিক? আই থিঙ্ক স্যার নেই। নেই। স্যার নেই। হ্যাঁ, নেই। ওকে, আর প্রিয়া কি বলছে? তুমি যদি আনমিউট না করতে পারো তাহলে মেসেজেও হ্যাঁ বা না লিখতে পারো। অর্পণ? স্যার আছে, আমার হচ্ছে আছে। আছে। ওকে, তাহলে অর্পণ বলছে আর ইরা বলছে আছে। বাকি তিনজন যারা উত্তর দিতে পেরেছে তারা বলছে নেই। নেই। এখানে মানেটা বোঝো, কি লেখা রয়েছে। আশা করি মেসেজটা দেখতে পাচ্ছ। আই লাইক রেড রোজেস। এখানে লাইক দিয়ে দুটো জিনিসের মধ্যে কিন্তু কোনো তুলনা হচ্ছে না। এখানে সিম্পলি এটা বলা হচ্ছে যে কেউ একজন, মানে ধরো আমি লাল গোলাপ পছন্দ করি। তার মানে শুধুমাত্র লাইক শব্দটা যদি বাক্যের মধ্যে থাকে, চোখ বন্ধ করে আমরা এটা বলতে পারবো না যে ওইখানে সিমিলি আছে। সিমিলি হওয়ার জন্য দুটো আলাদা আলাদা জিনিসের মধ্যে একটা তুলনা করতে হবে। ইরা, বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ স্যার। আর অর্পণ, হ্যাঁ স্যার। বুঝেছো তো? ঠিক আছে। আর বাকি যারা বলেছিলেন নেই, তারা হয়তো মানেটা বুঝে গেছিলে যে লাইক কথাটার অনেকগুলো মানে হয়। এই সেন্টেন্সে লাইক কথাটার মানে হচ্ছে পছন্দ। তোমাদের দেখবে বা এই যে ফেসবুক লাইক, ওখানে কিন্তু কোনো তুলনা হচ্ছে না, ওটা জাস্ট একটা বাটন, একটা ভার্ব, একটা নাউন, ওখানে কোনো তুলনা নেই। ঠিক আছে, লাইকটা কিন্তু একটা ভার্ব হিসেবে যদি ভার্ব হিসেবেই ব্যবহার করা হয়,
তো এইখানে লাইক কথাটার মানেটা হচ্ছে পছন্দ করা। এই সেন্টেন্সটায় আই লাইক রেড রোজেস। আর একটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। এটা তোমাদের মেসেজে দিলাম, আর আমি এখানে বলছিও, গেট মানে নিয়ে এসো, গেট as many apples as possible. Get as many apples apple as many apples as possible. অর্পণ, এখানে কি কোনো সিমিলি আছে? যেটা মনে হয় বলো, তো ভাবনা চিন্তা করার কিছু নেই, এটা পরীক্ষা না, এটা বোঝার জন্য। স্যার নেই মনে হয়। নেই, নেই, ওকে। ইরা? না স্যার নেই। নেই। বৃষ্টি? না স্যার নেই। নেই। ফিরদৌস? নেই। প্রিয়া, যদি বলতে পারো এবারে বলো। সৌমিক? নেই স্যার। রাইট। নেই, কারণ খুব সহজ ব্যাপারটা। এখানে যে অ্যাজ দুবার এসছে সেন্টেন্স, কিন্তু তার মানে এটা নয় যে এখানে সিমিলি থাকতেই হবে। এখানে সিম্পলি এটা বলছে যে যতগুলো পারো আপেল নিয়ে এসো। এখানে কোনো তুলনা হচ্ছে না, এটা একটা লিটারাল সেন্টেন্স। এটা সোজাসাপটা একটা উক্তি বা একটা অর্ডার, ইম্পারেটিভ সেন্টেন্স বলা যেতে পারে। এখানে সিম্পলি এটা বলা হচ্ছে যতগুলো পারো আপেল নিয়ে আসো। আর আগেরটা ছিল আমি লাল গোলাপ পছন্দ করি। এখানে কোনো তুলনা হচ্ছে না। সিমিলি হতে গেলে, ফিগার অফ স্পিচ হতে গেলে, দুটো আলাদা আলাদা জিনিসের মধ্যে একটা তুলনা করতে হবে। ঠিক আছে, আরো আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝার চেষ্টা করছি যে তোমরা বুঝেছো কি। ঠিক আছে, আর একটা আমি সেন্টেন্স মেসেজে লিখলাম, হার হেয়ার ইজ লাইক ব্ল্যাক ক্লাউডস। সৌমিক, এখানে কি কোনো সিমিলি আছে? হ্যাঁ স্যার আছে, হ্যাঁ স্যার আছে। কেন? কারণ তার চুলকে ক্লাউডের সাথে তুলনা করা হয়েছে তাই। রাইট। তার চুলকে, যারই হোক, তার চুলকে কালো মেঘের সাথে তুলনা করা হয়েছে। এখানে তুলনা হচ্ছে। এখানে হেয়ার একটা শব্দ আছে, আর ব্ল্যাক ক্লাউডস আর একটা। তাই তাই জন্য লাইকটা কি করছে, এখানে লাইকটা হেয়ারের সাথে ব্ল্যাক ক্লাউডস এর তুলনা করছে। অথচ চুলের সাথে মেঘের কি সম্পর্ক? কোথায় চুল আর কোথায় মেঘ? তাই তো, ব্যাপারটা না বুঝতে পারলে কিন্তু বলো, যে কেউ বলতে পারো, আমি আবার বোঝাবো, আবার বলার চেষ্টা করবো। জিনিসটা ক্লিয়ার না হলে এটা কিন্তু পুরোটা বোঝার উপর হ্যাঁ ডিপেন্ড হ্যাঁ করবে। স্যার ক্লিয়ার। হ্যাঁ, পুরোটাই জিনিসটা কিন্তু বোঝার উপর ডিপেন্ড করবে। তোমরা লজ্জাও পাবে না, ভয়ও পাবে না, জাস্ট না বুঝতে পারলে বলবে যে এই জিনিসটা ঠিক ক্লিয়ার হলো। আবার ধরো তোমাদের সাথে যেহেতু আমার সপ্তাহে সপ্তাহে ক্লাস হবে, এক সপ্তাহের মধ্যে এই জিনিসগুলো হয়তো আমরা ভুলেও যেতে পারি। পরের সপ্তাহে ছোট্ট করে একটা সামারি করে দেবো, আবার ওটাকে রিপিট করব যাতে তোমাদের ওটা মনে থাকে। ভুলে গেলে আবার জিজ্ঞেস করবে, মাঝখানে গ্রুপেও জিজ্ঞেস করতে পারো, ইন্ডিভিজুয়ালিও আমাকে জিজ্ঞেস করতে পারো। আর যাতে আমাদের এই জিনিসটা মনে থাকে, তাই জন্য আমাদের কি করা উচিত? আমাদের প্র্যাকটিস করা উচিত। কিভাবে প্র্যাকটিস করবে? তোমাদের প্রচুর কবিতা আছে, প্রচুর টেক্সট আছে, গদ্য আছে, কিন্তু কবিতা অনেকগুলো আছে, মনে হয় 8খানা কবিতা আছে বা 6খানা আছে। কবিতাগুলো পড়ো,
কবিতাগুলো পড়ে কবিতার কোন লাইনে এই সিমিলি খুঁজে পাবে দেখো, নিশ্চয়ই পাবে। 6টা কবিতার মধ্যে অ্যাটলিস্ট 4টে কবিতার মধ্যে তো দুটো করে হয়তো সিমিলি তুমি খুঁজে পাবেই পাবে। কিছুই নয়, পড়াকে পড়াও হলো, মানে কবিতাগুলোও পড়া হয়ে গেল আর প্র্যাকটিসও হয়ে গেল। ঠিক আছে, তাহলে পরের সপ্তাহে আমি কি করব, পরের সপ্তাহে তোমাদেরকে আমি জিজ্ঞেস করব যে কারা কারা কোন কোন কবিতাগুলো পড়েছো এবং সেই কবিতার মধ্যে থেকে কটা সিমিলি খুঁজে পাওয়া গেছে। ঠিক আছে, কোনো অসুবিধে তাতে? যদি কোনো অসুবিধে থাকে তাহলে বলবে যে না এটা হবে না, ওটা সমস্যা ইত্যাদি। আচ্ছা, এবার একটুখানি সময় আছে আমাদের কাছে, কিন্তু সেটার মধ্যে আমি মেটাফারটা তোমাদেরকে বলে দিতে চাই। মেটাফারটা কিছুই নয়, সিমিলির মতনই, শুধু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে মেটাফারে, সেটা হচ্ছে যে ওই লাইক আর অ্যাজ এই দুটো শব্দ থাকবে না। তুলনা হবে, দুটো আলাদা আলাদা জিনিসের মধ্যে তুলনা হবে, কিন্তু লাইক আর অ্যাজ শব্দটা থাকবে না। তাহলে কিভাবে তুলনা হবে? যে কটা উদাহরণ আমরা মেসেজে পাচ্ছি সেটার মধ্যে থেকেই বলছি। হার হেয়ার ইজ লাইক ব্ল্যাক ক্লাউডস না বলে যদি আমি বলি হার হেয়ার ইজ ব্ল্যাক ক্লাউডস or হার হেয়ার ইজ ব্ল্যাক ক্লাউডস, একই ব্যাপারটা হলো, তুলনা হলো, কিন্তু লাইক কথাটা থাকলো। হার আইজ আর রেড রোজেস, হার আইজ আর লাইক রেড রোজেস বললাম, আমি বললাম হার আইজ আর রেড রোজেস, তার তার চোখ দুটি লাল টুকটুকে গোলাপের মতো। হার চিকস আর অ্যাপেলস, কামড়ে দিও না, হার চিকস আর অ্যাপেলস মানে তার গালটা আপেলের মতো, কিন্তু আমি এটা বলছি না হার বা হিজ চিকস আর লাইক অ্যাপেলস। আমি লাইক আর অ্যাজ শব্দটাকে অ্যাভয়েড করে দুটো জিনিসের মধ্যে যদি তুলনা করি, দুটো একদম আলাদা আলাদা জিনিসের মধ্যে যদি তুলনা করি, তখন সেটা কি হয়ে যাচ্ছে? মেটাফার হয়ে যাচ্ছে, মেটাফার। ঠিক আছে, তো মেটাফারে লাইক আর অ্যাজ থাকবে না, তুলনা হবে। সিমিলিতে লাইক আর অ্যাজ থাকবে, তুলনা হবে। এই জিনিসটা ক্লিয়ার? মেটাফারের ব্যাপারটা যেটা বললাম, পরে অসুবিধা থাকলে বলো, কনফিউশন হতে পারে, অসুবিধে হতে পারে, বলবো। স্যার আরেকবার বলুন। সিমিলি আর মেটাফার দুটোই ফিগার্স বেসড অন সিমিলারিটির মধ্যে পড়ছে, দুটোর দ্বারাই তুলনা হয়, দুটো আলাদা আলাদা জিনিসের মধ্যে। সিমিলি লাইক আর অ্যাজ শব্দটা ব্যবহার করে তুলনা করার জন্য, কিন্তু মেটাফার লাইক আর অ্যাজ এই দুটো শব্দকে ব্যবহার না করেই দুটো আলাদা আলাদা জিনিসের মধ্যে তুলনা করে। এইটুকু ব্যাপারটা বুঝলে? ফিরদৌস, তোমার নাম কি? ফিরদৌস কি? সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন, ওকে সাবিনা। তো ব্যাপারটা বুঝতে পারলে সাবিনা, যে দুটো জিনিস একই রকমের, শুধু তফাৎটা হচ্ছে লাইক আর অ্যাজ একজন ব্যবহার করে, মানে সিমিলি ব্যবহার করে, মেটাফার লাইক আর অ্যাজটা ব্যবহার করে না। এবার আমি আর একটা জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করছি এদের তফাৎটা, সেটা হচ্ছে ধরো আমি জানি না তোমরা চোখে আর এটা দেখেছো কিনা, কারণ এটা অনেক পুরনো হয়ে গেছে ব্যাপারটা। এক সময় ওই তারওয়ালা ফোন হতো, মনে আছে? মানে কেউ দেখেছো তারওয়ালা ফোন? কারোর বাড়িতে নিশ্চয়ই থাকবে না। হ্যাঁ সাবিনা, দেখেছো? হ্যাঁ, ওটা দিয়ে কি হয়? আমরা কথা বলতে পারি। আবার আমরা যে ফোনে এখন রয়েছি, তোমরা সবাই ফোন থেকে জয়েন করেছো নিশ্চয়ই, বা আমার কাছেও একটা ফোন আছে,
ওটা থেকেও মানে কথাটাই মানে মেন হওয়ার কথা ছিল, এখন অন্য রকমের সব জিনিস মেন হয়ে গেছে, কথাই আর বলি না আমরা। তো ওটা থেকেও কথা বলা যায়, মানে সেলফোন, মোবাইল ফোন থেকেও কথা বলা যায়, আবার ওই তারওয়ালা ফোন থেকেও কথা বলা যায়। সিমিলিটা অনেকটা তারওয়ালা ফোন, লাইক আর অ্যাজ এর তারটা ব্যবহার করে, আর মেটাফার ওই তার ছাড়াই কথা বলে। এটাই হচ্ছে সিমিলি আর মেটাফারের তফাৎ। একটাতে লাইক আর অ্যাজ আছে, একটা খুব খোলাখুলিভাবে কম্প্যারিজন করে, তুলনা করে, আর আরেকটা তুলনা করে কিন্তু লাইক আর অ্যাজ ব্যবহার করে না, তাই জন্য একটু রেখে ঢেকে তুলনা করে। যেমন ধরো বাড়ির মা, সাধারণত কেউ পাশের বাড়িতে ভালো নাম্বার পেয়েছে, তখন মা বলে ওই দেখ অমুকের সন্তান তোর থেকে কত বেশি নাম্বার পেয়েছে। এটা হচ্ছে সিমিলির কাজ, একদম খোলাখুলি কোনো রাগ ঢাক না রেখে তুলনা করা। আর মেটাফার হচ্ছে যে হয়তো কোনো টিচার এটা বলছে ওই কলেজের তো অনেক স্টুডেন্টরাই ফার্স্ট ক্লাস পেয়েছে, এটা না বলে যে তোমরা পাচ্ছ না বা তোমরা পাওনি এরকম না, ঠিক আছে? এটাকে নিয়ে আরও আমরা পরের ক্লাসে আরও আলোচনা করব, হয়তো অফলাইন ক্লাস চেষ্টা করব আমি কলেজে যাওয়ার, অফলাইন ক্লাস করার। এটাকে নিয়ে আরও আলোচনা করব, এটাকে নিয়ে আরও আমরা গভীরে যাব। আরও 3টে বাকি থাকলো, প্যারাবেল, ফেবেল আর অ্যালেগরি। তবে সিমিলি আর মেটাফারটা আশা করি তোমরা বুঝেছো। যদি না বুঝে থাকো নেক্সট উইক আবার আমাকে বলবে, বা আমাকে গ্রুপের মধ্যেও প্রশ্ন করতে পারো। তবে গ্রুপের মধ্যে প্রশ্ন করলে অনেক মানে অনেক মেসেজেস হয়ে যায়, তাই অসুবিধে হয়। আমাকে পার্সোনালি মেসেজ করে দিতে পারো যে এই জায়গাটা বুঝিনি। আর কাজ হিসেবে তোমাদের কবিতা যেগুলো আছে তোমাদের, সেই কবিতাগুলোর মধ্যে থেকে এই যে তুলনা যেখানে হচ্ছে সেখানে সিমিলি আর মেটাফার খুঁজবে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। মেটাফোরিক কয়েকটা উদাহরণ দিন। মেটাফারের মানে সিমিলির যে কটা উদাহরণ আছে সব কটাই মেটাফারের হয়ে যাবে যদি ওই লাইক আর অ্যাজ সরিয়ে দাও। যেমন ধরো তোমার যে ছবিটায় আমি দেখতে পাচ্ছি একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, তার পেছনে একটা গাড়ি রয়েছে, ঠিক আছে? তো আমি যদি বলি যে দ্য ম্যান ইজ এ মেশিন, দ্য ম্যান ইজ এ মেশিন, তাহলে এটার মানেটা কি হচ্ছে সাবিনা? মানুষটি হয় একজন মেশিন। হ্যাঁ, কিন্তু এখানে মানুষের সাথে মেশিনের একটা তুলনা করছি, তাই তো? হুম। মানুষের সাথে মেশিনের তুলনা হয় না, কোথায় মানুষ কোথায় মেশিন। কিন্তু কিছু একটা পয়েন্ট অফ সিমিলারিটি আছে, কোনো একটা জায়গায় একটা মানুষ মেশিনের মতন অনেকক্ষণ ধরে কোনো একটা কাজ করে দিল, বা খুব সঠিকভাবে কাজটাকে করলো। এই ধরো আমি 1 ঘন্টা ধরে বকে যাচ্ছি, ঠিক আছে? তো ওই লাউড স্পিকার বা কোনো টেপ রেকর্ডার তো তোমরা হয়তো জানবে না, বা কোনো ফোন, হ্যাঁ, ওটা 1 ঘন্টা ধরে বেজেই যাচ্ছে নন স্টপ। তো সেইখানে আমরা বলতে পারি দ্য ম্যান ইজ আ মেশিন। আবার আর একটা উদাহরণ হতে পারে এরোপ্লেন ইজ আ বার্ড, এরোপ্লেন ইজ আ বার্ড, এটার মানেটা কি হবে সাবিনা? এরোপ্লেন ইজ আ বার্ড, এরোপ্লেন হয় একটি পাখি। হ্যাঁ, তো এখানে এরোপ্লেনের সাথে আমি পাখির তুলনা করছি, হুম। তাই তো? কিন্তু লাইক আর অ্যাজ ব্যবহার করছি না। হুম। বার্ডের সাথে এরোপ্লেনের তুলনাটা হচ্ছে দুটোই উড়তে পারে, ঠিক আছে? তো এইটা হচ্ছে মেটাফারের আরো কিছু এক্সাম্পল। আমরা আমাদের দৈনন্দিন জীবনে 1000টা সিমিলি 1000টা মেটাফার ব্যবহার করি। একটু যদি সতর্ক থাকি তাহলেই জানতে পারবো যে এইগুলো হচ্ছে মেটাফার আর সিমিলি উদাহরণ, ঠিক আছে? সাবিনা, বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ স্যার। ওকে, আর কারোর কোনো প্রশ্ন? নির্দ্বিধায় প্রশ্ন করবে, আমি ততক্ষণ চেষ্টা করব যতক্ষণ তোমরা না বোঝো। হ্যাঁ, একটা সময় মানে আমিও ক্লান্ত হয়ে যাব, বাট
যতক্ষণ না ক্লান্ত হচ্ছি ততক্ষণ আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর, যে যদি যদি কোনো পয়েন্টে না বুঝতে পারো আমাকে আবার বলতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এত দূর অবধিই থাক। তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে তোমরা মিটিং লিভ করতে পারো। আমরা পরের সপ্তাহে আবার নয় অনলাইন আর নয় অফলাইনেই ক্লাস আমাদের হবে। ঠিক আছে।